বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকে আপনাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ইউনিট 1-এর পার্ট 1 থেকে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কাগজ কলম সঙ্গে রাখুন যেন প্রয়োজনীয় অংশগুলো নোট করে নিতে পারেন, এবং আপনাদের পাঠ্য বইতেও সঙ্গে রাখুন যেন আলোচনার সাথে আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। আলোচনার শুরুতে আসুন আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে আমরা তা জেনে নিই। আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো সম্ভাবনার সংজ্ঞা, সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা, উদাহরণের সাহায্যে সম্ভাবনা সম্পর্কিত সংজ্ঞার ব্যাখ্যা, সম্ভাবনার প্রকারভেদ, গাণিতিক সম্ভাবনা ও পরিসংখ্যানিক সম্ভাবনার পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের মধ্যে আলোচক হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের পরিসংখ্যান বিভাগের দুইজন সম্মানিত শিক্ষক। আমার ডানে আছেন ডক্টর নাসিরুল ইসলাম এবং বামে আছেন আবু সাইদ মোহাম্মদ রিপন রৌ। আজকে আমরা এই দুইজনের নিকট থেকে সম্ভাবনা সম্পর্কিত যে সমস্ত আলোচনাগুলো বিস্তারিত হবে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন প্রথমেই আমরা সম্ভাবনা কী অর্থাৎ সম্ভাবনার ধারণা সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা প্রথমে ডক্টর নাসিরুল ইসলামের কাছে জানতে চাইব যে সম্ভাবনা কী, আমরা কিভাবে ধারণা পেতে পারি যে সম্ভাবনা এটা হলে সম্ভাবনা তৈরি হয়। ধন্যবাদ আনোয়ার। সম্ভাবনা আলোচনার পূর্বেই আমরা জেনে নেই সম্ভাবনা শব্দের অর্থ কী। সম্ভাবনা হলো কোনো অনিশ্চিত ঘটনা ঘটার পরিমাণ, অর্থাৎ সম্ভাবনা সবসময় অনিশ্চিত ঘটনার সাথে একটা যোগসূত্র রয়েছে। যদি আমরা বলি যে কোনো অনিশ্চিত ঘটনা ক্ষেত্রে যে আজ হয়তো আকাশে মেঘ দেখে আমরা বলবো যে বৃষ্টি হতে পারে, অথবা কোনো ক্রিকেট খেলায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতবে, অথবা কোনো নবজাত শিশু ছেলে হবে কি মেয়ে হবে ইত্যাদি ঘটনা সম্পর্কে আমরা সবসময় মানে চলমান জীবনে আমরা কিন্তু শুনে আসছি বা দেখে থাকি। এই যে প্রশ্নবোধক যে চিহ্ন বা প্রশ্নবোধক যে ঘটনা, এই ঘটনাই হলো অনিশ্চিত ঘটনা। অর্থাৎ আমরা চলমান জীবনে দুই ধরনের ঘটনা দেখতে পাই, একটা হলো নিশ্চিত ঘটনা আর একটা হলো অনিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা বলতে আমরা বুঝি যে আমরা অনেক সময় বলে থাকি যে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরে, অথবা আমরা অনেক সময় বলে থাকি মানুষ মরণশীল, অথবা যদি আমরা দেখি যে বলি যে এরকম যে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠে। অর্থাৎ এই প্রত্যেকটি ঘটনাই কিন্তু অনিশ্চিত ঘটনা থেকেই কিন্তু আনন্দের একটা খোরাক সবসময় পাওয়া যায়। যেমন যে ঘটনা জানা যায় না, কিন্তু সেই ঘটনা যদি কোনো পক্ষের দিকে যায় তখন তার ভিতরে একটা সুখ অনুভূতি সৃষ্টি হয়। এই থেকেই কিন্তু তখনকার দিনে খেলাধুলার সৃষ্টি হয়েছে এবং সেখানে হার জিত ছিল। তো হার জিততে থাকলে তখন একটা পক্ষ সবসময় জ্ঞানী ব্যক্তিদের শরণাপন্ন হতেন। এরই ধারাবাহিকতায় ইটালি গণিতবিদ গ্যালিলিও উনি কিছু সমস্যার সমাধান দিয়েছিলেন।
যে সমস্যার সমাধানগুলো পরবর্তীতে সম্ভাবনা তত্ত্বে একটা দ্বার উন্মোচন হয়েছিল। এরপর প্যাসকেল, ফরম্যাট এরা অনেক গবেষণা করেছেন সম্ভাবনা নিয়ে। তো ওনার একটা গল্প উনি সলভ করেন, যেটা পয়েন্টস অফ প্রবলেম নামে একটা বই তে উনি সমাধান দিয়েছিলেন, যেটা পৃথিবীর ভিতর তার নাম বয়ে নিয়ে আসছে। সেখানে ছিল দুইটি প্লেয়ার ছিল, এ এবং বি। এ এবং বি জেতার সম্ভাবনা ছিল কিন্তু সমান, এবং তাদের শর্ত ছিল যে প্রথমে 7 পয়েন্ট পাবে সে খেলায় জিতবে বা সেই পুরস্কারের টাকাটাই সে পাবে। তো হঠাৎ করে দেখা গেল তাদের খেলাটি বন্ধ হয়ে গেল। তো এই পরিস্থিতিতে দেখা গেল যে এ পেয়েছিল 5 এবং বি পেয়েছিল 3, কিন্তু সমস্যা হলো কে পুরস্কারের টাকাটা পাবে। তো এই সমস্যাটা সমাধানের জন্য ফরম্যাট এবং প্যাসকেল তারা যেটা দেখিয়েছেন যে তাদের টাকার যে অঙ্কটা, এই অঙ্কটা ভাগ হবে 7:1। এই যে গাণিতিক যে সমাধান, এই সমাধানটাই পরবর্তীতে সম্ভাবনা তত্ত্বে ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এরপর আরও অনেক বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করেছেন। তার ভিতর ছিলেন হাইজেন, যিনি বলেছিলেন যে কোনো অনিশ্চিত ঘটনা যদি বারবার আমরা ঘটাতে থাকি তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই যে তত্ত্ব, এই তত্ত্বটাও কিন্তু পরিসংখ্যানের যে সম্ভাবনা তত্ত্ব, এই তত্ত্বের প্রধা। তো এইভাবেই সম্ভাবনা তত্ত্ব কিন্তু অনেক ডেভেলপড হয়েছে আর আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এখানে যারা পরিশ্রম করেছেন তার ভিতর ল্যাপলাস, ফরম্যাট, ডি ময়েভার, সিবাইসিপ ইত্যাদি নাম উল্লেখযোগ্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাসির। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানলেন যে কিভাবে সম্ভাবনা তৈরি হয়। আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই সম্ভাবনা ক্ষেত্র লুকায়িত আছে। যেমন আমি যদি একটা উদাহরণ বলি, আপনারা সবাই ক্রিকেট খেলা দেখেন। ক্রিকেট খেলার শুরুতেই কিন্তু প্রথমে একটা কাজ হয়, সেটা হচ্ছে টস। এখানে ক্রিকেট খেলাতে দুটো পক্ষ থাকে। টসে এক পক্ষ জেতার সম্ভাবনা থাকে, এক পক্ষের হারার সম্ভাবনা থাকে। এইভাবে বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা খেলাধুলাতে বলেন, কাজে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই সম্ভাবনা জাগরিত হয়। এই সম্ভাবনা নিয়ে বিভিন্ন রকম সংজ্ঞা আছে। আপনাদের পাঠ্য বইয়ের সংজ্ঞাগুলো পরিষ্কারভাবে উদাহরণ সহকারে দেওয়া আছে। তারপরেও আমরা সম্ভাবনা সম্পর্কিত যে বিভিন্ন সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো আমাদের আলোচকের নিকট থেকে জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসুন এখন সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করি। জনাব রিপন রূপ, সম্ভাবনা সম্পর্কিত যে বিভিন্ন সংজ্ঞা আছে, আপনি কি সেগুলো সম্পর্কে আলোকপাত করবেন? ধন্যবাদ। সম্ভাবনা সঠিকভাবে বুঝতে গেলে কয়েকটি সংজ্ঞা জানা অত্যাবশ্যক। এর মধ্যে প্রথমে আমরা যে সংজ্ঞা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ বলতে কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে একটি পরীক্ষা সম্পন্ন করার কার্যক্রমকে একাধিকবার পুনরাবৃত্তি করা হলে তাকে পরীক্ষণ বলে। যেমন একটি মুদ্রা একাধিকবার নিক্ষেপ করা একটি পরীক্ষণ। একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে সে পরীক্ষণে হেড অথবা টেল আসতে পারে। ঘটনা সম্পর্কে জানা যাক। কোনো পরীক্ষণের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সম্মিলিত অবস্থাকে ঘটনা বলে। উদাহরণস্বরূপ একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা আসার ঘটনা হলো 2, 4, 6। আমরা জানি একটি ছক্কায় 6টি পিঠ থাকে। এর জোড় সংখ্যাগুলো আসার ঘটনা হলো অনুকূল ঘটনা। পরস্পর বর্জনশীল ঘটনা। কোনো পরীক্ষণের ঘটনাগুলিকে তখনই পরস্পর বর্জনশীল বলা হবে যখন সম্ভাব্য একটি ঘটনা ঘটলে অন্যগুলি ঘটবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দুইটি ঘটনা এ এবং বি পরস্পর বর্জনশীল হবে যদি ঘটনাগুলির কোনো সাধারণ বিন্দু না থাকে। অর্থাৎ এ ঘটনার বিন্দুগুলি যদি 2 এবং 4 এবং বি ঘটনার বিন্দুগুলি 1, 3, 5 এরকম হয় তাহলে পরে ঘটনা এ এবং বিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলা যায়।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আসুন নমুনা ক্ষেত্র কি সেটা জেনে নিই। কোনো ফলাফলের পুনরাবৃত্তি না করে একটি পরীক্ষার সমস্ত ফলাফলকে একত্রে নমুনা ক্ষেত্র বলে। উদাহরণস্বরূপ, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি বিন্দু আসার সম্ভাবনা থাকে এবং এই 6টি বিন্দুকে একত্রে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র বলে। নমুনা বিন্দু, কোনো নমুনা ক্ষেত্রের বিন্দুগুলিকে আলাদা আলাদাভাবে নমুনা বিন্দু বলা হয়। অর্থাৎ একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে এইচ এবং টি আসতে পারে এবং এইচ এবং টিকে প্রত্যেকটিকেই নমুনা বিন্দু বলে। ধন্যবাদ রিপনরূপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আলোচনায় লক্ষ্য করছেন, আপনারা তো অনেক সময় লুডো খেলেন কিংবা ছক্কা দেখছেন। ছক্কার 6টা বিন্দু থাকে, 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6টা বিন্দু নিয়ে বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম নমুনা ক্ষেত্র, বিভিন্ন রকম নমুনা বিন্দু তৈরি করা যায়। এভাবে আপনাদের কাছে যে মুদ্রা আছে, মুদ্রার 2টা পিঠ আছে, আমরা টসের সময় বলি হেড অথবা টেইল, এটা নিয়েও বিভিন্ন রকম সম্ভাবনা তৈরি করা যায়। তা এখন আমরা উদাহরণের সাহায্যে এই যে সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো সেগুলো জানার চেষ্টা করব এবং সম্ভাবনার যে প্রকারভেদগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। আসুন আমরা সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞার উদাহরণ এবং প্রকারভেদ সম্পর্কে ডক্টর নাসরুল ইসলামের কাছে জানার চেষ্টা করি। ধন্যবাদ আনোয়ার। আমরা পূর্বে যে সংজ্ঞাগুলো জেনেছি সেটা আমরা ব্ল্যাকবোর্ডে ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো। তো একটা কয়েন টস করলে দেখুন, একটা কয়েন, এই কয়েনটিতে একটা পিঠ থাকে হেইজ এবং আরেকটি পিঠ থাকে টেল, যেটাকে আমরা দুটা অনিশ্চিত ঘটনা পাই। একটা হলো টেল এবং আরেকটা হেড। তো এটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি, সেটা হলো হেইজ টি। অর্থাৎ একবার একটা কয়েন টস করলে আমরা দুটো বিন্দু পাচ্ছি। তো এখানে যে কয়েনটা টস আমরা করেছি, এই কয়েনটা কিন্তু নিরপেক্ষভাবে আমরা টসটা করেছি। এবং এখানে দেখুন, যদি আমাদের হেড আসে, প্রথমে যদি আমাদের হেড আসে তাহলে আমরা লিখব হেইজ, এবং যে না আসবে সেটাকে আমরা জানবো যে এটা টি আসবেই, টি হবেই। তো এখানে আমরা যে কয়েন টসটা করলাম, এই কয়েন টসটিকে বলা হয় পরীক্ষণ। এবং যে দুটো বিন্দু আমাদের আসতে পারে বা সম্ভাবনা আছে, যেমন হেইজ এবং টি, এই দুটোকে বলা হয় ঘটনা। অর্থাৎ এখানে এইচ দ্বারা আমরা বর্ণনা করেছি যে একটা বিন্দু আসার, হেইজ একটা বিন্দু আসার সম্ভাবনা, এবং টি একটা ঘটনা, সেটা এই দুটাই কিন্তু অনিশ্চিত ঘটনা। এখন আমরা এই অনিশ্চিত ঘটনাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিখব এইচ সেকেন্ড ব্র্যাকেট হেইজ টি। অর্থাৎ এই যে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখালাম, এই স্ট্রাকচারটিকে বলা হয় নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। এবং এই নমুনা ক্ষেত্রের ভিতর যে বিন্দুগুলো থাকবে হেইজ এবং টি, এই দুটো বিন্দুকে বলা হবে নমুনা বিন্দু। তো আমরা যদি একবার কয়েন টস করি তাহলে তাহলে আমরা পাচ্ছি কি দুইটা বিন্দু, একটা হলো হেইজ এবং টি, এবং যেটা আমরা নমুনা ক্ষেত্রের মাধ্যমে দেখালাম। এখন আমরা যদি ওই কয়েনটাকে আবার টস করি তাহলে কি হবে দেখুন, দ্বিতীয়বার টস করলে হেইজ অথবা টি যে কোনো একটা আসতে পারে। এখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম হেইজ টি, এটা আসছে একবার টস করলে, এবং যদি পুনরায় টস করি সেই ক্ষেত্রে আমাদের আসবে হেইজ টি, হেইজ টি। অর্থাৎ আমরা কয়টি বিন্দু আমরা পেলাম? এখানে দেখুন, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো হেইজ 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 টি, টি হেইজ টি টি। অর্থাৎ এখানে আমাদের আউটকাম,
আমরা যেটা ফলাফল বলে থাকি, ঘটনার যে ফলাফল, ঘটনার ফলাফলটি কয়টা আসছে 1 2 3 4। তো এইভাবে যদি আমরা আবার টস করি সেক্ষেত্রেও কিন্তু আরেকটা অনুকূল ঘটনা মোট ঘটনাগুলো চলে আসবে। তা সেই ক্ষেত্রে আমরা একটা গাণিতিক ফর্মুলা ব্যবহার করি। সেটা কি? সেটা হলো 2 টু দি পাওয়ার n। শিক্ষার্থী বন্ধুরা দেখুন, যদি n একবার 1 হয়, অর্থাৎ যদি আমরা কয়েন একবার টস করি, সেই ক্ষেত্রে আমরা কয়টি মোট নমুনা বিন্দু পাবো সেটা এখান থেকে আমরা বের করতে পারি অতি সহজে। যদি আমরা n ইজ ইকুয়াল টু when n ইজ ইকুয়াল টু 1, একবার হলে 2 টু পাওয়ার 1 দ্যাট ইজ 2, ফলে আমরা নমুনা বিন্দু, মোট যে নমুনা বিন্দু সেটা পাবো 2টা। আবার যদি আমরা 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 2 হয়, দ্যাট ইজ 4 হয়, অর্থাৎ যদি আমরা দুইবার টস করি সেই ক্ষেত্রে আমরা পাবো মোট নমুনা বিন্দু পাবো কত? 8টি, সরি 4টি পাবো। অর্থাৎ আমরা এখানে ভিউতে দেখব যে 1 2 3 4, অর্থাৎ আমরা যদি পর্যায়ক্রমে এভাবে পুনরাবৃত্তি করতে থাকি তাহলে এই n এর মান, যদি আমরা 3বার টস করি তাহলে n এর মান আসবে 8। তো এইভাবে আমরা নমুনা বিন্দুগুলো পেব, টোটাল নমুনা বিন্দু পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে অনুকূল ঘটনাটা কি? আপনারা জানেন বা শুনেছেন কিছুদিন আগে সংজ্ঞাতে যে অনুকূল ঘটনা বলে একটা সংজ্ঞা আছে। সে অনুকূল ঘটনা হলো যে আমরা যখন কোনো কয়েন টস করব তখন আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে। সেটা হলো যে দুটো দল থাকে, এক দলকে যদি আমরা টি দেই এবং আরেক দলকে যদি হেইজ দেয়, তো যে সংখ্যাটা, যে অনুকূল ঘটনাটার সামনে আসবে সেটাই কিন্তু আমরা বলবো অনুকূল ঘটনা। তো আমরা সমমনার ক্ষেত্রে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার থেকে আমরা একটা সংজ্ঞায়িত করতে পারি সমমনার সংজ্ঞাটা। তাহলে আমরা পেলাম এটাই যে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার ফলাফলই হলো বা পরিমাণই হলো সম্ভাবনা। সম্ভাবনা দুই প্রকার, একটা হলো গাণিতিক সম্ভাবনা, আরেকটা হলো পরিসংখ্যানিক সম্ভাবনা। তো গাণিতিক সম্ভাবনার ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস একটা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি হলো যদি কোনো পরীক্ষণ একবার টস যদি সংগঠিত করা হয় তাহলে অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল ও মোট ফলাফলের সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেই মানটাকে বলবো আমরা গাণিতিক সম্ভাবনা। দেখুন এখানে আমরা গাণিতিক সম্ভাবনা এই উদাহরণ থেকেই পেয়ে যেতে পারি। এখানে আমরা প্রথমে কি দেখেছি? হেইস এবং টি। এখানে অনুকূল ঘটনা যদি হেইস আসে তাহলে কয়বার আসছে? এখানে আসছে একবার। অর্থাৎ আমরা সম্ভাবনার সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ এখানে অনুকূল ঘটনা, তাহলে আসবে কি? অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অথবা অনুকূল ফলাফল বা ডিভাইড বাই মোট ফলাফল। এই যে সংখ্যাটি পাবো আমরা এই উদাহরণ থেকে কী পেয়েছি? এখানে অনুকূল ফলাফল শুধুমাত্র হেইস এবং মোট ফলাফল কত? 1 এবং 2। তাহলে আমরা সম্ভাবনাটা কি পাবো? সম্ভাবনা পাবো সমান সমান 1/2 সমান সমান 0.50। অর্থাৎ আমরা সম্ভাবনা আমরা কি বলেছিলাম যে কোনো অনিশ্চিত ঘটনার পরিমাণ হলো সম্ভাবনা। তো এখানে আমরা পরিমাণ পেলাম যে ঘটনাটা আমরা চেয়েছি অনুকূল ঘটনা, তার আর সম্ভাবনা কত? 0.50। এবং এখানে ঘটনা কয়টা? দুইটা অনিশ্চিত ঘটনা আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা যেটা আসেনি, অর্থাৎ টি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যদি টিটাকে আমরা দিই বি ধরি প্লাস প্রবাবিলিটি অফ এ ধরি, এর যোগফল 1। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা অতি সহজে যেটা আসবে না বি টি, যেটা আমরা নির্ধারিত করেছি, সেই টির মানটা আসবে এখান থেকে প্রবাবিলিটি অফ বি সমান সমান 1 বিয়োগ 0.50 সমান 0.50।
অর্থাৎ এখানে আমরা যে ঘটনাটা এসেছে সেটাকে আমরা এই অনুকূল ঘটনা, সেটাকে আমরা তারও সম্ভাবনা পেয়েছি, এবং পাশাপাশি যে ঘটনাটা আসেনি, যে অনিশ্চিত ঘটনা যেটা আসেনি, সেটারও কিন্তু আমরা মান পরিমাপ করতে পেরেছি। তো এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম, এটা হলো গাণিতিক সম্ভাবনার সূত্র অনুসরণ এটি পেয়েছি। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ পূর্বে আমরা গাণিতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা পরিসংখ্যানিক সম্ভাবনার সম্পর্কে আলোচনা করব। পরিসংখ্যানিক সম্ভাবনার সংজ্ঞাটি হলো কোনো চেষ্টা অসংখ্যবার পুনরাবৃত্তি করলে ঘটনার অনুকূল ফলাফল ও মোট ফলাফলের যে মানটি আমরা পাবো সেই মানের লিমিটিং মানকেই বলা হবে পরিসংখ্যানিক সম্ভাবনা। আসুন এই সংজ্ঞাটি দিয়েছিলেন ভন মাইকেল। সংজ্ঞাটি হলো probability of a limiting n tends to infinity n by m, অর্থাৎ লিমিটিং n tends to infinity অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। অর্থাৎ আমরা কি পেলাম, যে অসংখ্যবার ঘটনা যদি সংঘটিত হয়, অর্থাৎ n এর মান যদি অসংখ্য হয় বা ইনফিনিটি হয়, সেই ক্ষেত্রে অনুকূল যে ফলাফলটা আমরা পাবো তাকে যদি আমরা মোট ফলাফল দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা আমরা পাচ্ছি এই মানটিকে আমরা বলবো পরিসংখ্যানিক সম্ভাবনা। শিক্ষার্থী বন্ধুরা, পরিসংখ্যানিক সম্ভাবনা এবং গাণিতিক সম্ভাবনা একটা ধর্ম আছে। সেই ধর্মটি হলো যে সম্ভাবনার ক্ষেত্রে, অনুকূল সম্ভাবনার ক্ষেত্রে প্রবলিটি অফ এর ক্ষেত্রে সর্বদাই এর মানটি 1 থেকে 0-এর ভিতরে সীমাবদ্ধ থাকে। তার কারণ আমরা পূর্বে বলে আসছি যে প্রবলিটির যোগফল কত, 1। এই ক্ষেত্রে প্রবলিটির যে বা সম্ভাবনার যে ধর্ম, সে ধর্ম হলো যে কোনো অনুকূল সম্ভাবনার মান সর্বদাই 0 থেকে 1-এর ভিতর সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ ডক্টর নাসির। উদাহরণের মাধ্যমে সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য এবং সম্ভাবনার প্রকারভেদ সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এতক্ষণ জানলেন যে সম্ভাবনা 2 প্রকার, একটা হচ্ছে গাণিতিক সম্ভাবনা আর একটা হচ্ছে পরিসংখ্যানিক সম্ভাবনা, এবং তাদের সংজ্ঞা এবং উদাহরণ সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে আপনারা জানতে পারলেন। বন্ধুরা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনা শেষ করার আগে আমরা আসুন জেনে নিই আজকে কি কি আলোচনা হলো সেই সম্পর্কে আরেকবার দেখে নিই। আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো সেটা হলো সম্ভাবনা সংজ্ঞা ও ধারণা, সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা, উদাহরণের সাহায্যে সম্ভাবনা সম্পর্কিত সংজ্ঞার ব্যাখ্যা এবং সম্ভাবনার প্রকারভেদ। বন্ধুরা, আশা করি আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের সহপাঠীদের সাহায্য নিন, আপনাদের টিউটরের সাহায্য নিন, এবং আমাদের যে 2 জন আলোচক আজকে আলোচনা করলেন চিঠির মাধ্যমে তাদেরও সহায়তা নিতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।